হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ বাই MKR। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ জ্যামিতিক চিত্র বিশ্লেষণ। এই ধরনের প্রশ্নে ত্রিভুজ, চতুর্ভুজ বা অন্য কোনো বহুভুজ কিংবা বেশ কয়েকটি সরল রেখাংশ দ্বারা নির্মিত জ্যামিতিক চিত্র যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক ও ত্রিভুজ প্রভৃতি প্রদত্ত হয়। প্রদত্ত জ্যামিতিক চিত্রটির মধ্যে আবার বিভিন্ন আকৃতির জ্যামিতিক চিত্র নিহিত থাকে। প্রশ্নে কোনো একটি বিশেষ জ্যামিতিক আকারের মোট সংখ্যা নির্ণয় করতে বলা হয়। আজ প্রথম পর্বে আমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় বিষয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের পৃথক কৌশল মনে রাখা কঠিন, যে কারণে আমরা ওই কৌশল কিভাবে তৈরি সে বিষয়টিও আলোচনা করে নেব। পৃষ্ঠার সমতলে যে কোনো একটি বিন্দু বি নিলাম। বি বিন্দু থেকে দুটি রশ্মি ধরি, দুটি পৃথক রশ্মি, একটি রশ্মি বিএক্স এবং অপর একটি রশ্মি বিওয়াই নির্গত হয়েছে। বিএক্স রশ্মির ওপর যে কোনো একটি বিন্দু সি নিলাম এবং বিওয়াই রশ্মির ওপর যে কোনো একটি বিন্দু এ নিলাম। এ এবং সি দুটি বিন্দু সংযোগ করলাম। তাহলে এ বি, বিসি এবং সিএ এই তিনটি সরল রেখাংশ দ্বারা একটি সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি হলো, অর্থাৎ এবিসি ত্রিভুজ তৈরি হলো। এখন এই বিএক্স রশ্মির ওপর সি বিন্দু বাদে অপর আরেকটি বিন্দু নিলাম, ধরি সেই বিন্দুটি ডি। এ এবং ডি এই দুটি বিন্দু সংযোগ করলাম। তাহলে এসি এই বাহুর দুদিকে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা। ধরি প্রথমের ত্রিভুজটি আসলে 1 নম্বর ত্রিভুজ, আর পরের এই ত্রিভুজটি 2 নম্বর ত্রিভুজ। আপাতত মনে হতে পারে এক্ষেত্রে দুটি ত্রিভুজ, কিন্তু এডি এই সরল রেখাংশ অঙ্কনের পরে আমরা দেখলাম এডি সি একটি ত্রিভুজ এবং এডি বিও একটি ত্রিভুজ। তাহলে মোট ত্রিভুজ হলো 1 + 2 = 3। একইভাবে ডিএক্স এই রশ্মির ওপর অপর একটি বিন্দু ই নিলাম এবং এই যুক্ত করলাম। অর্থাৎ এই সরল রেখাংশ অঙ্কনের পরে আমরা দেখলাম এই ডি এক ত্রিভুজ, এই একটু এগিয়ে যাই, অর্থাৎ ডিই থেকে সি পর্যন্ত এই সি একটি ত্রিভুজ, একটু এগিয়ে যাই এই বিও একটি ত্রিভুজ। অর্থাৎ ধরি এটা নতুন করে আঁকা 3 নম্বর ত্রিভুজ। সেক্ষেত্রে মোট ত্রিভুজ হয়ে গেল, প্রথমে ছিল 1 + 2, আবার নতুন করে আসলে 3, অর্থাৎ মোট ত্রিভুজ হয়ে গেল 6। অর্থাৎ যখন এ শীর্ষবিন্দু থেকে বিএক্সের ওপর একটি বিন্দু সি সংযোগ করেছি তখন একটি ত্রিভুজ। দুটি বিন্দু যখন সংযোগ করলাম সেক্ষেত্রে 1 + 2 = 3টি ত্রিভুজ। তিনটি বিন্দু যখন সংযোগ করেছি 1 + 2 + 3 = 6টি ত্রিভুজ। ঠিক এই নিয়মই যখন আমরা 1 + 2 + 3 .. n এতগুলো ত্রিভুজ পেয়ে যাব যদি বিএক্সের ওপর এনটি বিন্দু নিয়ে এ বিন্দুর সাথে সংযোগ করি। অর্থাৎ একটি সাধারণ শীর্ষ বিন্দু বিশিষ্ট এই ত্রিভুজগুলির ভূমি বিসি, ঠিক পাশেরটি সিডি, তার পাশেরটি ডিই এইভাবে আছে। এক্ষেত্রে আমরা ভূমিতে দেখছি কটা অংশ আছে, 1 2 3 4 5। এরূপ ক্ষেত্রে মোট উৎপন্ন ত্রিভুজ আসলে হবে 1 + 2 + 3 + 4 + 5। এটি 5 না হয় 6 হলে +6, অর্থাৎ n হলে +n। তাহলে মোট উৎপন্ন ত্রিভুজের সংখ্যা আসলে 1 + 2 + 3 .. n, অর্থাৎ প্রথম থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমরা জানি এই সমষ্টির সূত্র n × n + 1/2। কারণটাও আমরা জানি, আসলে n + 1/2 n সংখ্যক পদের গড় মান, তাকে n দিয়ে গুণ করলে সমষ্টি পাওয়া যাচ্ছে।
অর্থাৎ আমরা দেখলাম সাধারণ শীর্ষবিন্দুর বিপরীতের ভূমির অংশ সংখ্যা যদি n হয়, সেক্ষেত্রে মোট ত্রিভুজ সমান n ইন্টু n প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2, যেখানে n আসলে গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, সুতরাং শুরু 1 থেকে, তাহলে 1-এর জন্য সত্য এবং যে কোনো সংখ্যার জন্য সত্য। এই নিয়মটা আমরা জাস্ট অ্যাপ্লাই করে দেখছি। যদি 1-এর জন্য করি, যদিও প্রয়োজন হয় না, তাহলেও দেখো 1 ইন্টু 1 যোগ 1 হোল ডিভাইডেড বাই 2 সমান 1 গুণ 2 বাই 2 1 সমান 1। একইভাবে ভূমিতে যখন এই দুটি অংশ করা হয়েছে, সেক্ষেত্রে তাহলে n-এর মান 2, অর্থাৎ 2 গুণ 2 যোগ 1 হোল ডিভাইডেড বাই 2 সমান 3। ভূমিতে যখন 3টি অংশ দেখতে পাচ্ছি, তাহলে n-এর মান 3, 3 গুণ 3 যোগ 1 হোল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 3 ইন্টু 4 বাই 2 ইকুয়ালস তাহলে 6 পাচ্ছি। একইভাবে ভূমিতে যখন অংশ 1 2 3 4, তখন n-এর মান 4, 4 ইন্টু 4 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু 5 ইকুয়ালস 10। ভূমিতে যখন 1 2 3 4 5টা অংশ, তখন দেখতে পাচ্ছি 5 গুণ 5 যোগ 1 বাই 2 সমান 5 গুণ তাহলে 6 বাই 2 মানে 3 সমান 15। এইভাবে আমরা ভূমিতে কটি অংশ আছে প্রথমে কাউন্টিং করে নেব এবং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্র, সেই সূত্রে বসিয়ে খুব সহজে ত্রিভুজের মোট সংখ্যা নির্ণয় করতে পারব। যদি ভূমি এই বাহুটি ভিন্ন, অর্থাৎ সাধারণ শীর্ষবিন্দুর বিপরীত দিকের এই বাহুটি ভিন্ন, অপর দুটি বাহুর উপর যে কোনো দুটি বিন্দু নিয়ে সংযোগ করা হয়, সেক্ষেত্রে কি হবে? দেখো এই ছবিটির দিকে তাকাও, তাহলে উপরের দিকে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং ওই একই শীর্ষবিন্দু বিশিষ্ট প্রথমে একটি ত্রিভুজ ছিল, অর্থাৎ দুটি ত্রিভুজ। তাহলে আরেকটি যদি ওরই সমান্তরাল অথবা সমান্তরাল নাও করতে পারি, অপর আরেকটি রেখাংশ অঙ্কন করি, সেক্ষেত্রে ত্রিভুজ হবে উপরের দিক থেকে, দেখো এটিকে ভূমি করে একটি, নিচে নেমে এসো, মাঝেরটিকে ভূমি করে একটি, আরও নেমে এসো, নিচেরটিকে ভূমি করে আরেকটি, অর্থাৎ 3টি। আসলে আমরা দেখে নিই অনুভূমিক রেখা কটা আছে, 1 2 3, তাই বললাম 3টি। অর্থাৎ এক্ষেত্রে কি হলো, এই যে সংখ্যাটা ছিল তাকে 3 দিয়ে গুণ করা হয়েছে, কারণ আমরা এখানে অনুভূমিক রেখা পেয়েছি 3টি। তাহলে এটির ক্ষেত্রেও সত্য হবে ওই নিয়মটি, অর্থাৎ এখানে ত্রিভুজ সংখ্যা 3, তো যদি আরেকটা অনুভূমিক রেখা টানা হয়, সেক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা হয়ে যাবে গুণ 2। যদি আরেকটা অনুভূমিক রেখা টানা হয়, অর্থাৎ অনুভূমিক রেখা 1 যোগ 1 2 3টি, সেক্ষেত্রে বা বলতে পারি এখানে অংশ 1 2 3টি, সেক্ষেত্রে এই মানের 3 দিয়ে গুণ হয়ে যাবে। যদি অনুভূমিক রেখা আরও একটা টানা হয়, সেক্ষেত্রে এই মানকে 4 দিয়ে গুণ করা হয়ে যাবে। প্রতিটি ক্ষেত্রে এই নিয়ম সত্য। আমি 5-এর ক্ষেত্রে বলি, অর্থাৎ ভূমিতে 5টা অংশ দেখে আমরা বললাম 15টি ত্রিভুজ হয়। যদি আরেকটি এই অনুভূমিক রেখার সাথে সমান্তরাল অথবা ঠিক এরকম আরেকটি রেখা টানা যায়, সেটা সমান্তরাল হতে পারে অথবা নাও হতে পারে, সেক্ষেত্রে তাহলে 15 গুণ 2 অর্থাৎ 30টি ত্রিভুজ পাওয়া যাবে। যদি আরও একটি টানা যায়, তাহলে 15 গুণ 3 সমান 45টি ত্রিভুজ পাওয়া যাবে। অর্থাৎ ত্রিভুজের সমষ্টির সূত্রটা তখন হয়ে যাবে n ইন্টু n প্লাস 1/2 ইন্টু অনুভূমিক এই রেখার সংখ্যা, অর্থাৎ অনুভূমিক রেখার সংখ্যা যদি বলি h, অর্থাৎ হরাইজন্টাল লাইনের সংখ্যা h, তাহলে h দিয়ে গুণ করতে হবে। এইভাবে আমরা খুব সহজে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারবো। সর্বক্ষেত্রে দেখলাম সাধারণ শীর্ষবিন্দু আসলে একটি। p ইকুয়ালস n ইন্টু n প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু h। এই সূত্রে আমরা h ধরি এখানে BC এই রেখার সাথে সমান্তরাল অথবা এই রেখার
ভিন্ন অপর রেখা, আসলে তার একটি বিন্দু এবির ওপর, অপর একটি বিন্দু এসির ওপর, কিন্তু এমনটা না হয়ে ধরি এইভাবে থাকলো, সেক্ষেত্রে কি হবে, এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু বিসি ধরে আমরা পাচ্ছি 1 নম্বর 2 নম্বর দুটা অংশে ভাগ করে 1 + 2 = 3টা ত্রিভুজ। ঠিক এখানে আরেকটি অংশ ধরে পাবো আরেকটি ত্রিভুজ, অর্থাৎ 4টে ত্রিভুজ। যদি এমনটা হয়, ধরি এখানে একটা অংশ ঠিক দুভাগে ভাগ করছে, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত, তাহলে এর জন্য আমরা পেতাম কত, এর জন্য আমরা পেতাম একইভাবে 3টি। সেক্ষেত্রে হতো তাহলে 3 + 3 + 1 অর্থাৎ 7টি হতো। যদি এমনটা হতো, অর্থাৎ নিচের এই অর্থাৎ শীর্ষবিন্দুর বিপরীত এই রেখাংশটি দুভাগে ভাগ হচ্ছে, কিন্তু তারপরে দেখো এখানে একটি পৃথক, অর্থাৎ এই রেখাটা বর্ধিত হয়নি, পৃথক এটি রেখা, তাহলে এটির কথা ভেবে আমরা বলবো 1 + 2 = 3, এটির জন্য আরেকটি আর এটির জন্য আরেকটি, অর্থাৎ মোট হয়ে যাবে তখন 3, 1, 4, 1, 5টি। তাহলে নিম্নের এই ত্রিভুজটির ক্ষেত্রে কি হবে, এখানে দেখো 1, 2, 3, তাহলে 1 + 2 + 3 = 6 পেলাম। এই নিয়মে এটার জন্য পাবো 6টি, আর এটার জন্য পাবো 1 + 2 = 3টি, আর এটার জন্য পাবো 1টি। এই অংশটা এভাবে না থেকে এখানে থাকলেও হতো একইভাবে লিখতাম, এখানে থাকলেও একইভাবে লিখতাম, অর্থাৎ সেক্ষেত্রে মোট হতো 6 + 6 = 12, 12 × 3 = 15, একে 16। এইভাবে আমরা শীর্ষের বিপরীতে থাকা ভূমির অংশের হিসেব করে n × n + 1/2 এই সূত্র থেকে পৃথক পৃথকভাবে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করে নেব। আর যদি অংশ একই হয়ে থাকে সেক্ষেত্রে গুণের সাধারণ নিয়ম অনুসারে, অর্থাৎ এক্ষেত্রে 6 এক্ষেত্রে 6, তাহলে 6 × 2, যদি আরেকটি 6 থাকতো সেক্ষেত্রে 6 × 3। এইভাবে আমরা খুব সহজেই ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারি। এটি টাইপ 1। এরপর আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। এখানে ABC একটি ত্রিভুজ, ত্রিভুজের প্রতিটি বাহুর মধ্যবিন্দু ধরলাম, ধরি BC বাহুর মধ্যবিন্দু D, AC বাহুর মধ্যবিন্দু E এবং AB বাহুর মধ্যবিন্দু F। এই মধ্যবিন্দুগুলি সংযোগের মাধ্যমে আমরা ত্রিভুজটির ভিতরে একটি ত্রিভুজ পেলাম, অর্থাৎ এই ত্রিভুজটি পেলাম। তাহলে এক্ষেত্রে মোট ত্রিভুজ কয়টি? প্রথমে একটি ত্রিভুজ তো ছিল, এরপরে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ত্রিভুজটি গঠিত হচ্ছে, অর্থাৎ একটা নতুন ত্রিভুজ হয়েছে। সেই সাথে সাথে ত্রিভুজের 3টি ভুজ, অর্থাৎ এক্ষেত্রে DE ভুজ C শীর্ষবিন্দুর সাথে একটি ত্রিভুজ উৎপন্ন করেছে, EF ভুজ A শীর্ষবিন্দুর সাথে একটি ত্রিভুজ উৎপন্ন করেছে এবং FD ভুজ B শীর্ষবিন্দুর সাথে যুক্ত হয়ে আরেকটি ত্রিভুজ উৎপন্ন করেছে। অর্থাৎ 3টি ভুজ 3টি শীর্ষবিন্দুর দিকে 3টি ত্রিভুজ উৎপন্ন করেছে। তাহলে মোট ত্রিভুজ হয়ে গেল 5টি। অর্থাৎ ত্রিভুজের ভিতরে একটি ত্রিভুজ থাকার জন্য মোট 5টি, আসলে 4টি ত্রিভুজ সংখ্যা বেড়ে গেল। তাহলে এই চিত্রটির ক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা কটি হবে? প্রথমে বলি, একটি বড় ত্রিভুজ আছে 1 যোগ তার ভিতরে এই ত্রিভুজটি থাকার জন্য তাহলে অতিরিক্ত 4টি। ঠিক এই ত্রিভুজটির ভিতরে একটি ত্রিভুজ আছে, তাহলে আরও 4টি, অর্থাৎ এক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 9টি। এভাবে আমরা একটি সূত্রে উপনীত হতে পারি। সূত্রটি হলো 1 যোগ 4 × n, যেখানে n হলো ত্রিভুজের ভিতরে ত্রিভুজ সংখ্যা, যে সংখ্যাটা আপাতভাবে মনে হবে, অর্থাৎ এক্ষেত্রে মনে হচ্ছে এটি বড় ত্রিভুজ, এর ভিতরে এরূপ একটা ত্রিভুজ, অর্থাৎ বড় ত্রিভুজটি ধরি বাহুগুলির মধ্যবিন্দু সংযোগ করে একটা ত্রিভুজ। ঠিক একইভাবে যে ত্রিভুজটি পাওয়া গেছে তার মধ্যবিন্দুগুলো সংযোগ করে আরেকটা ত্রিভুজ। তাহলে আপাতভাবে খুব সহজ করে মনে হলো বড় ত্রিভুজের ভিতরে আসলে 2টি ত্রিভুজ, তাই 1 যোগ 4 গুণ 2। একইভাবে যদি আরেকটি ত্রিভুজ থাকতো সেক্ষেত্রে তাহলে বড় ত্রিভুজের ভিতরে 3টি ত্রিভুজ, তাহলে 1 যোগ 4 গুণ 3 সমান 13।
একইভাবে যদি আরেকটি হতো সেক্ষেত্রে 1 যোগ 4 গুণ 4 সমান 17। এইভাবে আমরা ত্রিভুজের ভিতরে ত্রিভুজ থাকলে খুব সহজে মোট ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম একটি ত্রিভুজের ভিতরে আরেকটি ত্রিভুজ থাকায় মোট ত্রিভুজ 5টি। এখন এ শীর্ষবিন্দু এবং ইএফ এর মধ্যবিন্দু বা অপর কোনো একটা বিন্দু, ধরি মধ্যবিন্দু সংযোগ করলাম। তাহলে এক্ষেত্রে মোট ত্রিভুজ কটি? অর্থাৎ একটি ভিতরে ত্রিভুজ থাকার জন্য 5টি পেয়েছি, যোগ দেখো এই বাহুটার জন্য বাম ডান দুদিকে দুটো। হ্যাঁ, মোট যে একটি সেটি কিন্তু আর ধরা হবে না, কারণ আমরা 5টি যে পেয়েছিলাম তার মধ্যেই তো একটি ছিল এ এফ ই, অর্থাৎ এই ইএফ এর বিপরীত শীর্ষ মানে এদিকে শীর্ষবিন্দু এ, এটা নিয়ে 3টি শীর্ষবিন্দু নিয়ে তো ত্রিভুজটা ধরেছিলাম, তাই শুধুমাত্র 2টি যোগ করে সেক্ষেত্রে পেয়ে যাব 7টি। একইভাবে যদি বি এবং ডিএফ এর কোনো মাঝের কোনো একটা বিন্দু সংযোগ করে সেক্ষেত্রে পেয়ে যাব তাহলে 5 যোগ 2 এর দ্বিগুণ সমান মোট 9টি। আবার সির সাথে এরূপ একটা বিন্দু যোগ করলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তাহলে 5 যোগ 2 2 2, অর্থাৎ 2 গুণ 3 সমান 5 যোগ 6 মোট 11টি। এইভাবে আমরা ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে পারি। এখন আমরা ঠিক এই বিসি এর সমান্তরাল করে এ বিন্দু দিয়ে টানি, একইভাবে বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল করে এবং সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল করে টানলাম, নতুন একটি ত্রিভুজ পেলাম। তাহলে নতুন একটি ফিগারও পেলাম। এখান থেকে লক্ষ্য করো এরই মধ্যে কটা ত্রিভুজ আছে? আসলে এই ত্রিভুজের ভিতরে একটি ত্রিভুজ, তাহলে আসলে 4টির সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে হবে 11 যোগ 4, অর্থাৎ এই ছবিটির মধ্যে মোট 15টি ত্রিভুজ আছে। এবার তৃতীয় একটি ধরন লক্ষ্য করো। আমরা ইতিমধ্যে জেনেছি ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু এবং বিপরীত মধ্যবিন্দু বা অন্য কোনো বিন্দু সংযোগ করলে আসলে 1 2 অর্থাৎ এটি 2টি অংশে বিভক্ত হচ্ছে, মোট 3টি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। যদি কোনো ত্রিভুজের 2টি মধ্যমা হিসাবেই ধরি তাহলে বুঝতে সুবিধে হবে। 2টি মধ্যমা সংযোগ করা হয়, অর্থাৎ ধরি এটি এবিসি ত্রিভুজ, এক্ষেত্রে বিই এবং সিএ মধ্যমা 2টি টানা হয়েছে, তাহলে এক্ষেত্রে কটি ত্রিভুজ উৎপন্ন হবে? আপাতভাবে মনে হতে পারে যে 1 যোগ 2 একটির জন্য, তাহলে দ্বিতীয় আরেকটির জন্য 2টি, অর্থাৎ প্রথমে ছিল একটি মধ্যমা টানার জন্য 2টি, অপর আরেকটি মধ্যমা টানার জন্য 2টি। কিন্তু দেখো এই 2 মধ্যমা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ছেদবিন্দু শীর্ষবিন্দু হিসাবে ধরে আমরা বামে একটা ত্রিভুজ পাচ্ছি, ডানে একটা ত্রিভুজ পাচ্ছি এবং নিচের দিকে আরেকটা ত্রিভুজ পাচ্ছি। সুতরাং নতুন করে আমরা 3টা ত্রিভুজ পাচ্ছি। তাহলে ত্রিভুজের সংখ্যা মোট হয়ে যাচ্ছে 1 যোগ 2 যোগ 2 যোগ 3 সমান 8। এবার দেখো এই এবিসি ত্রিভুজ ধরেই বলছি, তাহলে বিই মধ্যমা ধরে নিলাম আর সিএ মধ্যমা ধরে নিলাম। আমরা জানি ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু, অর্থাৎ 2টি মধ্যমা যে বিন্দুতে গমন করে তৃতীয় মধ্যমা ঠিক সেই বিন্দু দিয়েই যায়। এ ধরি এই মধ্যবিন্দু, এদের ছেদবিন্দু জি, এ জি যুক্ত করা হলো, অর্থাৎ আমি পুরো মধ্যমাটা অঙ্কন করিনি। সেক্ষেত্রে মোট ত্রিভুজ কটি হবে? তাহলে আমরা এর আগে দেখেছিলাম মোট ত্রিভুজ কটি? 8টি। এটিকে দুভাগে ভাগ করেছি মানে আপাতত মনে হবে নতুন করে 2টি ত্রিভুজ, বামে একটা ডানে একটা। কিন্তু দেখো এই এজি এফ এজি ই এই 2টি ত্রিভুজ যেমন উৎপন্ন হয়েছে, আবার এজিকে এজি এফ না করে এজি বি ভাবতে পারি একটা ত্রিভুজ, অর্থাৎ এজিকে একটি বাহু ধরে এজি এফ ত্রিভুজ যেমন হয় এজি বি ত্রিভুজও হয়। একইভাবে এজি ই ত্রিভুজে যেমন পাচ্ছি এজি সি ত্রিভুজও পাচ্ছি, অর্থাৎ
নতুন করে 4টি ত্রিভুজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ 8 যোগ 4 সমান 12টি ত্রিভুজ পাওয়া যাচ্ছে। এটাকে যদি বর্ধিত করে দিই, সেক্ষেত্রে ধরি এটা ডি বিন্দুতে ছেদ করেছে, একইভাবে নিচে তাহলে নতুন করে 2টি ত্রিভুজ, অর্থাৎ 12 যোগ 2 সমান 14টি ত্রিভুজ প্রাথমিকভাবে মনে হবে। কিন্তু দেখো, যেই এই দুটি যোগ করে দিলাম, আসলের মধ্যমাটা সম্পূর্ণ হলো। মধ্যমা সরাসরি এই মধ্যমা অর্থাৎ এডি মধ্যমার বামে একটি ত্রিভুজ এডিবি, ডানে একটি ত্রিভুজ এডিসি পাচ্ছি, অর্থাৎ আরও 2টি পাচ্ছি, অর্থাৎ মোট 16টি ত্রিভুজ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা জানলাম ত্রিভুজের 3টি মধ্যমা যদি আমরা অঙ্কন করে ফেলি, সেক্ষেত্রে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা মোট 16টি। অর্থাৎ আমরা পেলাম ত্রিভুজের 3টি মধ্যমা অঙ্কনের মাধ্যমে 16টি ত্রিভুজ, 2টি মধ্যমা অঙ্কনের মাধ্যমে 8টি ত্রিভুজ, 1টি মধ্যমা অঙ্কনের মাধ্যমে 3টি ত্রিভুজ। 2টি মধ্যমা এবং 1টি অসম্পূর্ণ, অর্থাৎ আমরা জানি মধ্যমাত্র যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভরকেন্দ্র। সেই ভরকেন্দ্রের সাথে একটি শীর্ষবিন্দু যোগ করা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে মধ্যমা সম্পূর্ণ হয়নি। সেক্ষেত্রে তাহলে 16 থেকে 4টি কম, অর্থাৎ 12টি ত্রিভুজ। কারণ আমরা এর আগেই বর্ণনা করেছিলাম যে এটা যোগ করার ফলে নতুনভাবে পাশাপাশি 2টি এবং মধ্যমা অঙ্কনের জন্য আসলে 2টি, মোট 4টি বৃদ্ধি পেয়েছিল। তাহলে এক্ষেত্রে 4টি কম, অর্থাৎ 12টি। তাহলে এখানে 2টি মধ্যমা সম্পূর্ণ করা হয়নি, অর্থাৎ এক্ষেত্রে তাহলে 4-এর দ্বিগুণ অর্থাৎ 8 কম, 16 বিয়োগ 4-এর দ্বিগুণ কম, অর্থাৎ 16 থেকে 8 কম মানে 8টি ত্রিভুজ। আর এক্ষেত্রে ভরকেন্দ্র থেকে শুধুমাত্র শীর্ষবিন্দুগুলি যোগ করা হয়েছে, অর্থাৎ মধ্যমাগুলি কোনো ক্ষেত্রে সম্পূর্ণ করা হয়নি। এক্ষেত্রে তাহলে 16 থেকে 4-এর 3 গুণ কম, অর্থাৎ 16 থেকে 12 কম মানে 4টি ত্রিভুজ পাওয়া যাচ্ছে। ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের টাইপ 4-এর এই বিশেষ চিত্রটি লক্ষ্য করো। বোঝার সুবিধার্থে আমি শীর্ষবিন্দুগুলির নাম দিয়ে দিই, এ, বি, সি, ডি, ই এবং অন্যান্য বিন্দুগুলির নাম দিয়ে দিই পি, কিউ, আর, এস, টি। তাহলে এ শীর্ষবিন্দু ধরে আমরা ত্রিভুজ পাচ্ছি এ পি টি, অর্থাৎ সামনে কিছুটা এগোলাম, ঠিক আর একটু এগিয়ে অর্থাৎ এ পি থেকে একটু এগিয়ে এ পি না করি এ কিউ যদি ধরি, এ কিউ ডি একটি ত্রিভুজ পাচ্ছি, এ কিউ ডি। আরও একটু এগিয়ে অর্থাৎ এ কিউ পর্যন্ত এগিয়েছিলাম, আরও একটু এগিয়ে এ সিতে গেলাম, এ সি, সেক্ষেত্রে ত্রিভুজ পাবো এস, অর্থাৎ এ সি এস একটি ত্রিভুজ। একইভাবে বি শীর্ষবিন্দু ধরে আমরা বি থেকে কিউর দিকে এগোলাম, অর্থাৎ বি কিউ পি। একইভাবে কিউ থেকে আর একটু এগিয়ে অর্থাৎ বি আর ই। একইভাবে আরও এগিয়ে বি ডি টি। এবার সি শীর্ষবিন্দু বিশিষ্ট, একইভাবে সি আর অর্থাৎ সামনেরটা ধরলাম সি আর কিউ এবং এর পরেরটা হবে সি এস, সি এস, সি এস এ, ঠিক তারপরেরটা হবে সি ই বি। একইভাবে সির পরে ডি শীর্ষবিন্দুতে চলে যাই, ডি এস আর, ডি এস থেকে আরও এগিয়ে অর্থাৎ ডি টি বি, ডি এ কিউ। এবার ই শীর্ষবিন্দু ধরে ই টি এস, আরেকটু এগিয়ে ই পি সি এবং আরও এগিয়ে ই বি আর। এবার দেখো এই যে 3 নম্বরের সিএসএ, সিএসএ আসলে এসিএস, অর্থাৎ এটি দ্বিতীয়বার লেখা হয়েছে। একইভাবে ডিএসআর, ডিএসআর এর পূর্বে
ডিএসআর না, ডিএসআর হয়নি, কিন্তু ডিটিবি আছে, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা থাক। একইভাবে আমরা দেখব এটিও আছে, এটিও আছে, এটিও আছে। অর্থাৎ আসলে মোট ত্রিভুজ 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এ শীর্ষবিন্দু 3টি, বি শীর্ষবিন্দু বিশিষ্ট 3টি, সি শীর্ষবিন্দু পৃথকভাবে পাচ্ছি 2টি, ডির জন্য পাচ্ছি 1টি এবং ইর জন্য পাচ্ছি 1টি, মোট 10টি। আমরা কিভাবে মনে রাখব? এখানে শীর্ষবিন্দু 5টি, 5 গুণ 2 সমান 10টি। ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের পঞ্চম ধরনটি এবার লক্ষ্য করো। ধরি এটি একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে একটি কর্ণ টানলে এখানে উৎপন্ন ত্রিভুজ 2টি। বর্গক্ষেত্রের একটি কর্ণ এবং আরেকটি কর্ণ সম্পূর্ণ না করে যদি ওই, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় একটা বিন্দু ছেদ করবে, ওই বিন্দু এবং কোনো একটা শীর্ষবিন্দু যোগ করে ফেলি, সেক্ষেত্রে তাহলে আমরা ত্রিভুজ পাচ্ছি 2 এবং এই ত্রিভুজকে যেহেতু দুটো অংশে ভাগ করা হলো, যোগ 2 সমান 4টি। আর যদি ওটা সম্পূর্ণ করে দিই, সেক্ষেত্রে আপাতভাবে মনে হবে তাহলে 4-এর সাথে আরও 2 যোগ হয়ে গেল, অর্থাৎ 6, কিন্তু না। দেখো এই যে ভূমি, এই ভূমি বিশিষ্ট, ধরি এটা শীর্ষবিন্দু ধরে একটা ত্রিভুজ, একইভাবে এটা শীর্ষবিন্দু ধরে আরেকটা ত্রিভুজ, একইভাবে এটাকে ভূমি করে এদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ, অর্থাৎ নতুন করে পাচ্ছি আমরা, অর্থাৎ প্রথমে ধরা 1 এবং বিপরীতের 1, অর্থাৎ 2টি বাদে আরও 2টি, অর্থাৎ মোট পাচ্ছি 8টি ত্রিভুজ। অর্থাৎ এটি একটি বর্গক্ষেত্র, সেক্ষেত্রে কর্ণদ্বয় যখন একটা বিন্দুতে ছেদ করছে, আমরা আপাতত মনে হচ্ছে 1 2 3 4, 4টি ত্রিভুজ পাচ্ছি। আসলে এই ভূমিকে ভূমি ধরে ডান দিকে একটি ত্রিভুজ, বাম দিকে একটি ত্রিভুজ পাচ্ছি। একইভাবে এই ভূমিকে ভূমি ধরে বামে একটা ত্রিভুজ, ডানে একটা ত্রিভুজ পাচ্ছি। অর্থাৎ 4-এর সাথে 2 যোগ 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ 4-এর সাথে 4 যোগ করে মোট 8টি ত্রিভুজ পাওয়া যাচ্ছে। টাইপ 1-এর ক্ষেত্রে যেমন আমরা ত্রিভুজের কোনো একটা সাধারণ শীর্ষবিন্দুর ঠিক বিপরীত দিকের ভূমির কটি অংশ ভাগে বিভক্ত তা নির্ণয় করেছিলাম 1 2 3 পরপর ধরে, ঠিক একইভাবে এরূপ চিত্রের ক্ষেত্রে আমরা ভিতরে কটি ত্রিভুজ আছে 1 2 3 4 করে পরপর নাম্বারিং করব। এই সংখ্যাটা যত হবে সর্বোচ্চ সংখ্যাটি, সেই সংখ্যাকে তাহলে 2 দিয়ে গুণ করে দেবো। যেমন এক্ষেত্রে 4কে 2 দিয়ে গুণ করে পাচ্ছি 8। অর্থাৎ যদি এভাবে ছবিটি হয়, অর্থাৎ 2টি কর্ণ সম্পূর্ণ করা আছে, এবারে আরেকটি এভাবে করা আছে, অর্থাৎ সেই মাঝের বিন্দু থেকে এই বাহুটির ওপর লম্ব টানা হয়েছে বা এই বাহুর ওপর কোনো একটি বিন্দু সংযোগ করা হয়েছে। সেক্ষেত্রে কটি হবে? সহজ উপায় হলো 1 2 3 4 5 এভাবে গুণে নিলাম, তাহলে উৎপন্ন ত্রিভুজ আমরা লিখব 5 গুণ 2 সমান 10। সেক্ষেত্রে ছবিটি যদি এরূপ হয়, তাহলে 1 2 3 4 5 6 7 8 গুণ নিলাম, অর্থাৎ ত্রিভুজ হবে 8 গুণ 2 সমান 16। এইভাবে খুব সহজে আমরা বর্গক্ষেত্রের ভিতরে থাকা ত্রিভুজের সংখ্যা, অথবা এটি আয়তাকারও হতে পারে, তার ভিতরে থাকা ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারবো। টাইপ 1-এ যেমন আমরা এই নিচের ভূমির সংখ্যা ধরে তারপর এর সমান্তরাল রেখার সংখ্যা গুণে সহজে ত্রিভুজের সংখ্যা দিয়ে ওই মোট অনুভূমিক রেখার সংখ্যা দিয়ে গুণ করে মোট ত্রিভুজ পেয়ে যেতাম, ঠিক একইভাবে এরূপ চিত্রের ক্ষেত্রে, অর্থাৎ এখানে 8টি ছিল, তো ঠিক এটাকে বর্ধিত করি, এটাকেও বর্ধিত করি, সবগুলোকে বর্ধিত করে নতুন একটা চিত্র কল্পনা করি। দেখো এক্ষেত্রে তাহলে একটি বর্গক্ষেত্রের ভিতরে আসলে একটা বর্গক্ষেত্র আছে ধরে নিই, আমরা জানি এর মধ্যে আছে কটা? 16টি ত্রিভুজ। তাহলে এর মধ্যে হবে কত?
তার দ্বিগুণ অর্থাৎ 16 গুণ 2 সমান 32। একই নিয়মে এটাকে বর্ধিত করে যদি আরেকটা তৈরি করি সেক্ষেত্রে আসলে 16 গুণ 3 সমান 48 হবে। তাহলে আমরা জানলাম এরূপ একটা চিত্রের মধ্যে ত্রিভুজ সংখ্যা 1 2 3 4 এভাবে গুণার পর খুব সহজে 4 গুণ 2 সমান 8 নির্ণয় করা যাচ্ছে। কিন্তু যদি এমনটা হয় অর্থাৎ এই বর্গক্ষেত্রটার পাশে আরেকটা বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্র হিসেবেই ধরলাম সুবিধে হবে, অর্থাৎ এটিও দুটি কর্ণ অঙ্কন করেছি, এটিরও দুটি কর্ণ অঙ্কন করেছি, সেক্ষেত্রে মোট ত্রিভুজ সংখ্যা কী হবে? তাহলে খুব সহজে বলা যায় 8 গুণ 2 সমান 16, কিন্তু না, আমি নামকরণ করে দিই তাহলে বুঝতে সুবিধে হবে। ধরি এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ। তাহলে দেখো এ বি ই এফ এই দিকে ত্রিভুজ, এই দিকের এই যে বর্গক্ষেত্রটি, এই বর্গক্ষেত্রের মধ্যে ত্রিভুজ আছে 8টি, আবার বি সি ডি ই এই ত্রিভুজের এই বর্গক্ষেত্রের মধ্যেও ত্রিভুজ আছে 8টি, তাই মোট 16টি। কিন্তু ই এখানে ডি এবং এফ এই বাহুকে আমরা ভূমি ধরে এবং ঠিক এই এর বিপরীত শীর্ষবিন্দু বি পাচ্ছি, অর্থাৎ একটা এদিকে একটা আমরা ত্রিভুজ পাচ্ছি। আবার দেখো এসিকে ভূমি ধরে অর্থাৎ দুটি বর্গক্ষেত্রের বাহুকে এক করে এর বিপরীত শীর্ষবিন্দু ই ধরে একটা ত্রিভুজ পাচ্ছি, অর্থাৎ নতুনভাবে আরও দুটি ত্রিভুজ পাচ্ছি। তাই এক্ষেত্রে মোট ত্রিভুজ হয়ে যাচ্ছে 18টি, অর্থাৎ একটির ক্ষেত্রে ছিল 8টি, কিন্তু দুটির ক্ষেত্রে পাশাপাশি থাকার জন্য হলো 8 গুণ 2 যোগ 2টি সমান 18টি। একইভাবে যদি 3টে পাশাপাশি থাকে অর্থাৎ এটি 8টি, এটির ক্ষেত্রে 8টি, এটির ক্ষেত্রে 8টি, তাহলে আপাতভাবে মনে হবে 8 গুণ 3 সমান 24টি, কিন্তু এক্ষেত্রে তাহলে কি হবে? উপরের দিকের এই পাশাপাশি দুটিকে বাহুকে এক করে একটা ত্রিভুজ, আবার এই দিকের দুটিকে এক করে একটা ত্রিভুজ। তাহলে উপরের দিক থেকে আমরা এটা একটা শীর্ষবিন্দু ধরে পাচ্ছি একটা ত্রিভুজ, এটা শীর্ষবিন্দু দিক ধরে একটা ত্রিভুজ পাচ্ছি। একইভাবে নিচের দিক থেকে এটা শীর্ষবিন্দু ধরে একটা ত্রিভুজ পাবো, এটা শীর্ষবিন্দু ধরে একটা ত্রিভুজ পাবো, অর্থাৎ উপরের দিক থেকে আমরা দুটি ত্রিভুজ পাচ্ছি, নিচের দিক থেকে মানে নিচের দিকটাকে ভূমি করে আরও দুটি পাচ্ছি, অর্থাৎ 2 যোগ 2 মানে আরও 4টে আমরা ত্রিভুজ পাচ্ছি, অর্থাৎ মোট ত্রিভুজ হয়ে যাচ্ছে তখন 28টি। এই ছবির ক্ষেত্রে বর্গক্ষেত্র 3টি পাশাপাশি আছে, আমি ধরি দুটি পাশাপাশি আছে এবং তৃতীয়টি আরেকটির পাশে আছে, সেক্ষেত্রে কি হবে? তাহলে খুব সহজে প্রথমে নির্ণয় করলাম 8 গুণ 3, এখান থেকে পেলাম 24। এবার দেখো এটিকে ভূমি করে একটি, ঠিক বিপরীতটা কি ভূমি করে একটি, তাহলে এটিকে ভূমি করে একটি আর এটিকে ভূমি করে একটি, অর্থাৎ 24-এর সাথে 4 যোগ করে 28 পেলাম। এবারেও একটা পাচ্ছি, দেখো এই কর্ণ বরাবর, দেখো এইটি বরাবর, অর্থাৎ এটিকে একটি ভূমি করে ঠিক এর বিপরীত শীর্ষবিন্দু এটি, নতুন করে আরেকটি ত্রিভুজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ত্রিভুজের সংখ্যা হয়ে যাচ্ছে যোগ 1 অর্থাৎ 29টি। এবার অর্থাৎ এটা একদিকে আছে, ধরি 3টি ছিল পাশাপাশি, আরেকটি ঠিক মাঝে আছে, সেক্ষেত্রে কি হবে? একইভাবে আমরা পাচ্ছি 8 গুণ 4 অর্থাৎ প্রথমে 32টি পাচ্ছি, তারপর পাশাপাশি এই দুটোকে এবং তার বিপরীত শীর্ষবিন্দু এটাকে ধরে একটা, এই দুটিকে ধরে বিপরীত শীর্ষবিন্দু একটা, যেমনটি আগে করেছিলাম, অর্থাৎ এই দিক থেকে দুটো, একইভাবে নিচের দিক থেকে দুটি, ঠিক এই দিক থেকে একটি, আবার এই দিক থেকে একটি, অর্থাৎ এটা ধরে 1 1 2, এদিকে ধরে 1 1 2,
বামে একটি ডানে একটি, মোট তাহলে 6টি পাচ্ছি এক্সট্রা, অর্থাৎ 38। এবারেও দেখো এই কর্ণ ধরে একটি, ঠিক এই কর্ণে ধরে একটি করেছি, আবার এই কর্ণ ধরেও একটি পাওয়া যাচ্ছে, এবং এটা এইখানে এসে ছেদ করছে, অর্থাৎ নতুন করে আরও একটি পাওয়া যাচ্ছে উপরের দিক থেকে, অর্থাৎ উপরের পুরোটা ধরে এই শীর্ষবিন্দু পর্যন্ত এসে আরেকটি পাওয়া যাচ্ছে, অর্থাৎ নতুন করে আরও 3টি পাওয়া যাচ্ছে, মোট তাই হয়ে যাচ্ছে 41টি। এবার টাইপ 6 লক্ষ্য করো। আমরা ইতিমধ্যে এটা আলোচনা করেছিলাম, অর্থাৎ এক্ষেত্রে ভূমির এই অংশ ধরি এদিকের অংশ দুভাগে বিভক্ত এবং মোট ত্রিভুজ সংখ্যা পেয়েছিলাম 5, অর্থাৎ 1 সাথে 2 যোগ করলে হয় 3 সমান 4। 5 আসলে এভাবে ভাবতে পারি, 5-এর সাথে 1 অর্থাৎ 4-এর সাথে 1 যোগ করি, 4 যোগ 1 করে 5। ঠিক এই নিয়মটা অন্য ক্ষেত্রে খাটে কিনা দেখি। তাহলে এই ফিগারটির ক্ষেত্রে দেখলাম 1 2 3, 3টি ভাগ আছে। একই রকম নিয়মে তাহলে প্রথমে লিখি 1-এর সাথে পরের 2, অর্থাৎ ক্রমযৌগিক পদ্ধতির মতো 1 যোগ 2 সমান 3 হয়ে গেল। 3 যোগ আবার 3, এটা যোগ করে যাচ্ছি, যোগ 3 যোগ 3 সমান পেলাম 6। এটা টোটাল করে ফেলব। 1 যোগ 3 4, 4 যোগ 6 10। ঠিক তারপরে যেটা করতে হবে, তাহলে প্রথমেরটা বাদ দিলাম, ঠিক তার আগেরটা অর্থাৎ 3 এর সাথে যোগ করে ফেলব, সমান হবে 13। প্রথমেরটা যেমন আমরা বাদ দিয়েছি তেমন আমরা তৃতীয়টাও বাদ দিয়েছি। তাহলে এক্ষেত্রে কি হবে, একইভাবে দেখো 1 2 3 4। তাহলে প্রথমে লিখলাম 1-এর সাথে এই 2 যোগ করলাম, যোগ করলে পেলাম 3, 3-এর সাথে আবার 3 যোগ করলাম পেলাম 6, 6-এর সাথে আবার 4 যোগ করলাম পেলাম 10। এভাবেই আমাদের মনে রাখতে হবে। তাহলে মোট কত পেলাম, 1 3 4, 4 6 10, 10 10 20। 20-এর সাথে এবার আমরা যোগ করব, তাহলে প্রথমটি বাদ, একইভাবে দ্বিতীয়টি নেব অর্থাৎ 6, তাহলে তৃতীয়টি বাদ, তাহলে প্রথমের 1 যোগ হবে এক্ষেত্রে, অর্থাৎ একটি বাদ হবে পরেরটি ধরা হবে, তাহলে মোট হবে 27। এইভাবে যদি 5টি হয়, আঁকারও সহজ উপায় আছে। আমরা কি করব, প্রথমে ধরি স্কেলে 5 সেমি দূরত্ব নিলাম, 5 সেমি দূরত্বকে ঠিক সমান 5 ভাগে ভাগ করে দিলাম, অর্থাৎ 1 সেমি অন্তর আমরা এই করলাম। এইভাবে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। প্রথমে একটি সমবাহু ত্রিভুজ এঁকে নেব। ঠিক এঁকে নেওয়ার পর তাহলে একইভাবে প্রতিটি বাহুকে সমান 5 ভাগে করে ভাগ করতে হবে। অর্থাৎ পাশাপাশি এই দুটি বিন্দু সংযোগ করতে হবে, পাশাপাশি এই দুটি বিন্দু সংযোগ করতে হবে। এইভাবে আমরা ফিগারটা তৈরি করে নিতে পারি। বর্গাকার না হয়ে অর্থাৎ সমান দূরত্বে না নিলে এই ফিগারটি তৈরি করা সম্ভব নয়। যাই হোক, এটা এর উপরে চলে গেছে, আসলে এরকম একটা ফিগার। তাহলে এক্ষেত্রেও আমরা নাম্বারিং করব একইভাবে 1 2 3 4 5। এক্ষেত্রে মোট ত্রিভুজ তাহলে কটি হবে, প্রথমে বলি 1 যোগ 2, প্রথমে 1 লিখব, 1 যোগ 2 করে 3, 3 যোগ 3 করে 6, 6 যোগ 4 করে 10, 10 যোগ 5 করে 15। তাদের সংযোগ যোগ করতে হবে, 15 আর 10 25, 25 6 31 3 34 যোগ 1 মানে 35। 35 পাওয়ার পর তাহলে প্রথমে 15 বাদ, 10 নিতে হবে, 10 নিয়েছি, 10-এর পরে 6 বাদ, তাহলে 3 নিতে হবে, 3-এর পরে 1 আর নেওয়া যাবে না, অর্থাৎ পাশেরটা নেওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে হচ্ছে 45 আর 3 48। তাহলে আমরা ত্রিভুজ গণনা সংক্রান্ত
6টি টাইপ নিয়ে আলোচনা করলাম। প্রথম ক্ষেত্রে একটি নির্দিষ্ট শীর্ষবিন্দু, তার বিপরীত বাহুর বিভিন্ন অংশ আমরা গুণে ঠিক সংযোগ করে দিলাম, জাস্ট যোগ করে দিলাম, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র ধরে। আর যদি সেটা পুনরায় বিভক্ত হয় সেক্ষেত্রে তার দ্বিগুণ তিনগুণ এভাবে করলাম। আবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও ছিল। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখেছি ত্রিভুজের ভিতরে কটি ত্রিভুজ আছে, সেক্ষেত্রে 1 যোগ সেই ত্রিভুজের সংখ্যা ইন্টু 4, এইভাবে করে আমরা মোট ত্রিভুজ পেয়েছি। আমরা বিশেষ একটি ক্ষেত্র অর্থাৎ একটি স্টারের ক্ষেত্রে কটি ত্রিভুজ সেটা মনে রাখার জন্য দেখেছি এখানে শীর্ষবিন্দু 5, 5 গুণ 2, 10টি ত্রিভুজ। এবং বর্গাকার ক্ষেত্রে আমরা দেখেছি আসলে এই ত্রিভুজগুলো গুণে নিতে হয়। ত্রিভুজের সংখ্যা যদি n হয় তাহলে মোট ত্রিভুজের সংখ্যা হবে ইন্টু 2, অর্থাৎ এক্ষেত্রে 1 2 3 4, তাহলে 4 গুণ 2 8, এভাবে করেছি। এই টাইপগুলো তুলনামূলক সহজ, আর শেষের এই টাইপটি আসলে কঠিন। সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা লিখে নিতে হবে, পরপর 1 2 3 4 করে লিখে নেওয়ার পর ক্রমযৌগিক পদ্ধতিতে এগোতে হবে, অর্থাৎ 1-এর সাথে 2 যোগ 3, 3-এর সাথে 3 যোগ 6, 6-এর সাথে 4 যোগ 10, এইভাবে করে নেওয়ার পর তাদের সমষ্টি করতে হবে। সেই সমষ্টির সাথে প্রথমেরটা যোগ করা যাবে না, দ্বিতীয় থাকলে চতুর্থ, মানে নিচের দিক থেকে থাকলে চতুর্থ, থাকলে ষষ্ঠ, এইভাবে পদগুলো যোগ করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা মোট ত্রিভুজ পেয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে এরূপ ভিডিও পরে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেতে পারো।